হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। আসন্ন 2025 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকে তোমাদের জন্য এমসিকিউ এর আরও একটা সেট নিয়ে হাজির হলাম। তোমাদের কিন্তু পরীক্ষার আর মাত্র 52 দিন বাকি, একদম কাছে চলে এসছে পরীক্ষা। এবার তোমাদের প্রচুর প্র্যাকটিস নিশ্চয়ই তোমরা করছো। সেই হিসাবে আজকে WBH টেস্ট পেপারের একটি এমসিকিউ, 15টি এমসিকিউ নিয়ে একটি সেট তোমাদের সামনে থাকছে। তোমরা সেখানে 15টি ভালো ভালো প্রশ্ন দেখতে পাবে। এছাড়াও আমার চ্যানেলে এই মুহূর্তে টেস্ট পেপার সলভ হচ্ছে, ফুল টেস্ট পেপার, এমসিকিউ কম্পিটিশন হচ্ছে, অঙ্ক শেখানো হচ্ছে, সেগুলো অবশ্যই তোমরা দেখো। আর আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। ওকে, তো চলো আজকের এমসিকিউ সেটটি টেস্ট শুরু করা যাক। লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো। বায়োগ্যাসের প্রধান উপাদান হলো, অপশানগুলো প্রত্যেকটা দেখো 4টে করে অপশান সামনে আসবে। অপশান এ অক্সিজেন, অপশান বি হাইড্রোজেন, অপশান সি মিথেন, অপশান ডি অ্যাসিটিলিন। O2H2CH4C2H2 বায়োগ্যাসের প্রধান উপাদান। WBH টেস্ট পেপারের একটি পেজের 15টি এমসিকিউ। চলো দেখে নাও তোমরা 15তে কত পাচ্ছ এবং অবশ্যই আমাকে লাস্টে জানাবে। সঠিক উত্তর, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো অপশন সি CH4। বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। ওকে, বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। নাও কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের সামনে। এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান হলো। এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান হলো অপশন এ 8.314 × 10⁻⁷, অপশন বি 1.987, অপশন সি 8.314, অপশন ডি 0.082। কোনটা সঠিক উত্তর হবে বলো? এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান হলো, সঠিক উত্তর কোনটা হবে? অলরেডি কাউন্টডাউন শেষ। সঠিক উত্তর অপশন সি 8.314। অ্যাকচুয়ালি এর মান হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর সিজিএস এই মানটা 8.314 × 10⁻⁷ আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। লিটার অ্যাটমসফিয়ারে 0.082। নাও কোয়েশ্চেন নাম্বার 3। অ্যামোনিয়া গ্যাসের বাষ্প ঘনত্বের মান হলো। অ্যামোনিয়া গ্যাসের বাষ্প ঘনত্বের মান অপশান এ 8.5, অপশান বি 34, অপশান সি 17, অপশান ডি 9.5। অ্যামোনিয়া গ্যাসের বাষ্প ঘনত্বের মান। আগামী রবিবার 9:30টার সময় কিন্তু মেগা এমসিকিউ কম্পিটিশনের 4th পার্ট। প্রত্যেকে অবশ্যই থেকো। মেগা এমসিকিউ কম্পিটিশনে 50টি ভীষণ সুন্দর সুন্দর এমসিকিউ থাকতে চলেছে। সঠিক উত্তর অপশানে 8.5। কী করে হলো একটু বুঝিয়ে দিই। তোমরা জানো M = 2D, অর্থাৎ আণবিক ওজন বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এখন অ্যামোনিয়ার আণবিক ওজন NH3 কত? 17। তাহলে বাষ্প ঘনত্ব তারা অর্ধেক হবে। 17-র অর্ধেক কত? 8.5। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 4। কোনো একটি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর এর মধ্যে সম্পর্ক হলো অপশন এ গামা এ গ্রেটার দেন গামা আর, অপশন বি গামা এ লেস দেন গামা আর, অপশন সি গামা এ ইকুয়ালস টু গামা আর, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর কোনটি হবে? তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। সঠিক উত্তর অবশ্যই অপশন বি গামা এ লেস দেন গামা আর, অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সর্বদাই আপাত প্রসারণ গুণাঙ্ক অপেক্ষা বেশি হয়। কেন? কারণ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আমরা জানি কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক। তাহলে দুটোর যোগফল তবেই প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সমান হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই প্রসারণ গুণাঙ্ক আপাতত থেকে বেশিই হবে। নাও কোয়েশ্চেন নাম্বার 5। মায়োপিয়া রোগের চিকিৎসায় যে ধরনের লেন্স ব্যবহৃত হয় তা হলো। মায়োপিয়া রোগের চিকিৎসায় অপশন এ উত্তল, অপশন বি অবতল, অপশন সি সমতল, অপশন ডি কোনোটি নয়। মায়োপিয়া রোগের চিকিৎসায় যে ধরনের লেন্স ব্যবহৃত হয় তা হলো উত্তল, অবতল, সমতল, কোনোটি নয়। প্রত্যেকে নিশ্চয়ই পারবে এই প্রশ্নটার উত্তর দিতে। সঠিক উত্তর অবশ্যই অপশন বি অবতল। উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে বলা হয় মায়োপিয়া রোগ অর্থাৎ হ্রস্ব দৃষ্টি। আর হাইপারমেট্রোপিয়া দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করতে ডাক্তাররা পরামর্শ দেন। নাও কোয়েশ্চেন নাম্বার 6 আমাদের সামনে এক্ষুনি আসবে। দিনের বেলায় আকাশ নীলবর্ণ ধারণের কারণ হলো, অর্থাৎ আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়? অপশনগুলো অপশন এ আলোর বিচ্ছুরণ, অপশন বি আলোর প্রতিফলন, অপশন সি আলোর প্রতিসরণ, অপশন ডি আলোর বিক্ষেপণ। বিচ্ছুরণ, প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ। দিনের বেলায় আকাশ নীলবর্ণ ধারণের সঠিক কারণ কোনটা হবে? খুব সুন্দর সুন্দর প্রশ্ন। একটি স্কুলের, আমি তোমাদের আগেও বললাম, WBH এর একটি পেজের এটা। অপশন ডি আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণ ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীলবর্ণ ধারণ করে। ওকে, খুব সুন্দর একটি প্রশ্ন। এটা বড় প্রশ্নও অনেক সময় আসে 2 নম্বরের, যে দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন, সেটা তোমাদের ব্যাখ্যা করতে হয়। তাহলে এর উত্তর কি হলো? 6 এরটা অপশন ডি আলোর বিক্ষেপণ ধর্ম।
নাও কোয়েশ্চেন নাম্বার 7 এক্ষুনি আমাদের সামনে, নিচের কোনটি তড়িৎ প্রবাহের একক? খুব সুন্দর প্রশ্নটা, একটু ভেবেচিন্তে উত্তর দাও। অপশান এ ওহম ভোল্ট ইনভার্স, বি ওহম ইন্টু ভোল্ট, অপশান সি ওয়াট ভোল্ট ইনভার্স 1, অপশান ডি ভোল্ট ওয়াট ইনভার্স 1। খুব সুন্দর প্রশ্ন, ছোট্ট প্রশ্ন, একটু ভেবেচিন্তে উত্তর দাও, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। তড়িৎ প্রবাহের একক সঠিক উত্তর হচ্ছে অপশান সি ওয়াট ভোল্ট ইনভার্স 1। কী করে হলো একটু বলে দিই। আমরা জানি তড়িৎ ক্ষমতা পি সমান ভি ইন্টু আই, তাহলে আই সমান সমান তাহলে কী হচ্ছে পি বাই ভি, পি মানে তড়িৎ ক্ষমতা, তার মানে ওয়াট, আর ভি নিচে থাকছে, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে আই সমান সমান পি বাই ভি, অর্থাৎ ওয়াট বাই ভোল্ট, বা এটাকে ওয়াট ভোল্ট ইনভার্স 1ও লেখা যেতে পারে। তাহলে তড়িৎ প্রবাহের একক কোনটা হলো? সাতেরটা অপশান সি ওয়াট ভোল্ট ইনভার্স 1। নাও কোয়েশ্চেন নাম্বার 8 আমাদের সামনে এক্ষুনি আসবে, নিচের কোনটির ক্ষেত্রে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? নিচের কোনটির ক্ষেত্রে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? সঠিক উত্তর কোনটা হবে বলো? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ভেবে নাও, ভেবেছেন তো উত্তর দাও। সঠিক উত্তর অপশান বি ইলেকট্রিক জেনারেটর, অপশান বি ইলেকট্রিক জেনারেটর। নিচের কোনটির ক্ষেত্রে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ইলেকট্রিক জেনারেটর। ওকে, কোয়েশ্চেন নাম্বার 8-এর অপশান বি উত্তর হলো। আচ্ছা, এই প্রশ্নটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে উল্টোটাও কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। নাও কোয়েশ্চেন নাম্বার 9, আলফা বিটা গামা তেজস্ক্রিয় রশ্মিগুলির ভেদন ক্ষমতার সঠিক ক্রম হলো? আলফা বিটা গামা ইত্যাদি তেজস্ক্রিয় রশ্মিগুলির ভেদন ক্ষমতার সঠিক ক্রম হলো? সঠিক ক্রম অপশান এ আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা, অপশান বি আলফা লেস দেন বিটা লেস দেন গামা, অপশান সি আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা, অপশান ডি বিটা গ্রেটার দেন আলফা গ্রেটার দেন গামা। প্রত্যেকে আমি জানি প্রত্যেকে এই প্রশ্নের উত্তর তোমরা জানো। সঠিক উত্তর অপশান বি আলফা লেস দেন বিটা লেস দেন গামা, অর্থাৎ গামার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, তারপর বিটা, তারপর আলফা, অর্থাৎ সবচেয়ে ভেদন ক্ষমতা কম আলফার আর সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা বেশি গামার। ওকে, 9 নম্বর প্রশ্ন কমপ্লিট হলো। এক্ষুনি 10 নম্বর প্রশ্ন আসবে। এ প্রসঙ্গে বলে রাখি, আলফা বিটা তেজস্ক্রিয় গামা তেজস্ক্রিয় রশ্মিগুলির ভেদন ক্ষমতার ক্রম ছাড়াও ভরের ক্রম পরীক্ষায় জেনে রেখো। এছাড়া আয়নায়ন ক্ষমতা, অর্থাৎ গ্যাসকে আয়নিত করার ক্ষমতার ক্রমও কিন্তু পরীক্ষায় আসে, অর্থাৎ 2 থেকে 3টে। আরেকটা আসে বেগ, আলফা বিটা গামার বেগের ক্রম। এই 3-4টে রেডি করে রেখো। কোয়েশ্চেন নাম্বার 10, প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ? প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ? অপশান এ Na সোডিয়াম, অপশান বি Ar আর্গন, অপশান সি Ca ক্যালসিয়াম, অপশান ডি Mg ম্যাগনেসিয়াম। প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ? সোডিয়াম হবে, আর্গন হবে, ক্যালসিয়াম হবে, নাকি ম্যাগনেসিয়াম হবে? খুব সুন্দরভাবে প্রশ্নটা পড়ো এবং উত্তর দাও, ঠান্ডা মাথায় উত্তর দাও, পারবে। সঠিক উত্তর অপশান সি ক্যালসিয়াম। কেন? দেখে নাও ভালো করে। ক্যালসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম কিন্তু নিচের দিকে আছে, পর্যায় সারণী শ্রেণী বরাবর নিচের দিকে। আর নিচের দিকে হলে কি হয়? আমরা জানি পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বাড়ে। ওকে, চলো 11 নম্বর প্রশ্ন, ওলিয়ামের রাসায়নিক সংকেত হলো? অপশান এ H2SO4, অপশান বি H2SO5, অপশান সি H2S2O7, অপশান ডি H2S2O6। ওলিয়ামের রাসায়নিক সংকেত হলো? ওলিয়ামের রাসায়নিক সংকেত কোনটা হবে এদের মধ্যে? A B C D তোমরা জানো, পাইরোসালফিউরিক অ্যাসিড। ওলিয়াম মানে পাইরোসালফিউরিক অ্যাসিড, তাহলে কোনটা হবে? সঠিক উত্তর অপশান সি H2S2O7। সঠিক উত্তর H2S2O7। ওলিয়ামের রাসায়নিক সংকেত H2S2O7। ওকে, 11C উত্তর হলো H2 ওলিয়াম। 9 ওলিয়াম কি পাইরোসালফিউরিক অ্যাসিড, ধূমায়মান সালফিউরিক অ্যাসিডও বলা হয়ে থাকে। এই ওলিয়ামের সঙ্গে প্রয়োজন মতন জল মিশিয়ে বিভিন্ন ঘনত্বের সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওলিয়াম সংক্রান্ত প্রশ্নগুলো ছোট ছোট তথ্য মনে রেখো। নাও কোয়েশ্চেন নাম্বার 12, রূপোর উপর সোনার তড়িৎ লেপন করতে অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়? অপশান এ Ag, অপশান বি Au, অপশান সি Cu, অপশান ডি Hg। রূপোর উপর সোনার তড়িৎ লেপন করতে অ্যানোড হিসাবে ব্যবহৃত হবে সিলভার, সোনা, কপার অথবা মার্কারি। কোনটা উত্তর হবে? তোমাদের আমি এর আগে বহুবার বলেছি ক্যাথোড হিসাবে কী ব্যবহার করা হয়, অ্যানোড হিসাবে কী ব্যবহার করা হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কী ব্যবহার করা হয়। সঠিক উত্তর অবশ্যই হবে অপশান বি Au, দ্যাট ইজ সোনা। রূপোর উপর সোনার তড়িৎ লেপন করতে সোনাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়, আর রূপোকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে। আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে যে পদার্থের তড়িৎ লেপন করতে হয় তার কোনো জলে দ্রাব্য লবণ ব্যবহার করতে হয়। এক্ষেত্রে পটাশিয়াম অরোসায়ানাইড ব্যবহৃত হবে। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 13, একটি প্রাকৃতিক পলিমার হলো, 4টে অপশান আসবে, তাদের মধ্যে কোনটি প্রাকৃতিক পলিমার? অপশান এ পলিথিন, অপশান বি সেলুলোজ, অপশান সি PVC, অপশান ডি নাইলন 6। তাহলে একটি প্রাকৃতিক পলিমার হলো অপশান এ পলিথিন, অপশান বি সেলুলোজ,
অপশন সি পিভিসি, অপশন ডি নাইলন 6। একটি প্রাকৃতিক পলিমার, এদের মধ্যে কোনটি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি সেলুলোজ। সেলুলোজ এদের মধ্যে প্রাকৃতিক পলিমার। বাকি পলিথিন, পিভিসি, নাইলন 6 প্রত্যেকটি কৃত্রিম উপায়ে সংশ্লেষিত করা হয়, প্রত্যেকটি কৃত্রিম পলিমার। ওকে, প্রত্যেকটি কৃত্রিম পলিমার, বাকিগুলো একমাত্র সেলুলোজ এখানে প্রাকৃতিক পলিমার। ওকে, এখানেও কিন্তু জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর এই ধরনের প্রশ্ন আসে। যারা বিশ্লিষ্ট হয় তারা জৈব ভঙ্গুর, যারা বিশ্লিষ্ট হয় না জৈব অভঙ্গুর। যেমন পলিথিন, পিভিসি, নাইলন এরা কিন্তু জৈব অভঙ্গুর, সেলুলোজ কিন্তু জৈব ভঙ্গুর। 14 নম্বর প্রশ্ন, যে গ্যাসটি জলের নিম্ন অপসারণ দ্বারা সংগৃহীত হয় সেটি হলো, যে গ্যাসটি জলের নিম্ন অপসারণ দ্বারা সংগৃহীত হয় সেটি হলো অপশন এ NH3 অ্যামোনিয়া, অপশন বি H2S, অপশন সি N2, অপশন ডি HCl গ্যাস। এদের মধ্যে কোন গ্যাসটি জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়? NH3, H2S, N2, HCl। কোনটা সঠিক উত্তর হবে? জলের নিম্ন অপসারণ দ্বারা সংগৃহীত হয় অপশন সি N2 নাইট্রোজেন। জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় কী হবে? N2 নাইট্রোজেন। ওকে, তাহলে বাকিগুলো কিন্তু অ্যামোনিয়া, H2S, HCl গ্যাস এগুলো সবই জলের ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। দেখো, অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য, ফলে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না এটা। বাকি একমাত্র মনে দেখো, এখানে নাইট্রোজেন জলে নিম্ন অপসারণ দ্বারা সংগৃহীত হয়। এই পরীক্ষাগারের এই অজৈব রসায়নের এখান থেকে কিন্তু বেশ কিছু MCQ বা অবজেক্টিভ প্রশ্ন তোমাদের আসে, সেটা রেডি রেখো। নাও শেষ প্রশ্ন আজকের MCQ সেটের, প্রদত্ত কোনটি জিঙ্কের আকরিক? এখানে 4টে অপশন আসবে, তাদের মধ্যে কোনটি জিঙ্কের আকরিক সেটা তোমাদের বলতে হবে। অপশন এ বক্সাইট, অপশন বি ক্রায়োলাইট, অপশন সি ক্যালামাইন, অপশন ডি ম্যাগনেটাইট। তাহলে অপশন এ বক্সাইট, অপশন বি ক্রায়োলাইট, অপশন সি ক্যালামাইন, অপশন ডি ম্যাগনেটাইট। প্রদত্ত কোনটি জিঙ্কের আকরিক? বক্সাইট, ক্রায়োলাইট, ক্যালামাইন, ম্যাগনেটাইট। সঠিক উত্তর অপশন সি ক্যালামাইন। ক্যালামাইন একমাত্র এদের জিঙ্কের আকরিক। ওকে, তাহলে 15টি খুব সুন্দর সুন্দর MCQ টেস্ট তোমরা দিলে, উত্তরও আমি বলে দিলাম, মিলিয়েও নিতে পারলে। তাহলে কেমন স্কোর হলো তোমাদের? এই 15টিতে 15ই কিন্তু পাওয়া উচিত, কারণ সেটটা আজকে যথেষ্ট সহজ সেট ছিল। আমি সচরাচর এর থেকে একটু আরও বেটার কোয়েশ্চেন নিয়ে তোমাদের সেট বানাই। যাই হোক, এক্ষুনি আমাকে একটু কমেন্ট করে জানাও যে 15-এ 15 পেলে কি না, একটু জানাও। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। আবার খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই, প্রত্যেকে সুস্থ থেকো।